মানব কসাইখানা, যেখানে বন্দীদের নির্মম নির্যাতন করা হতো। বন্দীরা সূর্যের আলো না দেখে বছরের পর বছর, কখনো কখনো দশকের পর দশক কাটিয়েছে। সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। এর পরপরই দেশটিতে একের পর এক ভয়ঙ্কর নির্যাতনের চিত্র উঠে আসছে। বিদ্রোহীদের দমনে বিভিন্ন ধরনের নির্যাতনমূলক পদক্ষেপ নিয়েছিলেন আসাদ, যার মধ্যে অন্যতম মানব কসাইখানা, যেখানে বন্দীদের নির্মম নির্যাতন করা হতো। আসাদের পতনের পর দেশটির বিভিন্ন কারাগার থেকে বন্দীদের মুক্তির দৃশ্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির এই মিছিলে রয়েছে নারী ও শিশুরাও। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সিরিয়ার মানব কসাইখানা ও সেখানে ভয়ঙ্কর নির্যাতনের নিদর্শন। এরপর থেকে এটিকে তুলনা করা হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময়কালে গড়ে ওঠা বন্দিশালা আয়নাঘরের সঙ্গে। বিদ্রোহীরা এ পর্যন্ত শতাধিক কারাগার শনাক্ত করেছে এবং সেখান থেকে অসংখ্য বন্দীকে মুক্ত করা হয়েছে। বাশারের মানব কসাইখানা। সিরিয়ার রাজধানী দামেস্কে মানব কসাইখানা নামে পরিচিত সাইদনায়ার কারাগারের অবস্থান। বাশারের পতনের পর কারাগারটিতে প্রবেশ করে বন্দীদের মুক্তি দেয় বিদ্রোহীরা। মানব কসাইখানা নামে পরিচিত বাশার আল আসাদের কারাগারগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি হল তাদমর ও সেদনায়া। তাদমর কারাগারটি পালমিরার মরুভূমিতে অবস্থিত। সেদনায়া কারাগার দামেস্কের উপকণ্ঠে অবস্থিত। এই দুটি ছিল সিরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কারাগার। 2014 সালে সিজার নামে পরিচিত সরকারি কর্মচারী সিরিয়া থেকে পালিয়ে আসেন। তিনি কারাগারগুলোতে বন্দী নির্যাতনের ওপর 53,276টি নথি প্রকাশ করেন। নথিগুলো থেকে দেখা গেছে অন্তত 6,786 বন্দী সরকারি হেফাজতে মারা গিয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2017 সালে সেদনায়া কারাগারকে মানব কসাইখানা বলে আখ্যা দেয়। সংস্থাটি জানায়, সেখানে হাজার হাজার মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে বা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। অনেককে খাবার, পানি ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এরপর মৃতদেহগুলো গণকবরে ফেলে দেওয়া হয়েছে। 2011 সালের মার্চ থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত 1,57,634 জন সিরিয়ানকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 5,274 জন শিশু এবং 10,221 জন নারী। বাশারের বাবা হাফিজ আল আসাদের শাসনামলেও বহু মানুষকে গোপনে অপহরণ করা হয়েছিল। হাফিজ 1971 সালে ক্ষমতায় আসেন এবং তার মৃত্যুর পর 2000 সালে ছেলে বাশার আল আসাদ সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো। বাশারের মানব কসাইখানাগুলোতে বন্দীদের ওপর ভয়ঙ্কর ও অকল্পনীয় নির্যাতন চালানো হয়। তাদের চাবুক দিয়ে পেটানো, ঘুমোতে না দেওয়া, বিদ্যুৎপৃষ্ট করা, এমনকি নগ্ন করে ধর্ষণ করা হতো। পুরুষ ও নারী উভয়ের উপরেই এসব নির্যাতন চালানো হয়েছে। নিজের কারাবন্দী জীবনের নির্মম স্মৃতিচারণ করে এক নারী বলেন, তাকে নাম ধরে ডাকা হতো না, শুধু নম্বর দিয়ে ডাকা হতো। তারই সঙ্গে বন্দী ছিলেন এক কিশোরী, যিনি বাশার আল আসাদ বাহিনীর নির্যাতনের কারণে মাত্র 16 বছর বয়সেই মারা যান। এই সময় মুক্তিদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ওই নারী বলেন, এটা তার নতুন জন্ম। অকথ্য এসব নির্মম নির্যাতনের ফলে অনেকে হারিয়ে ফেলেছে চলাফেরা করার ক্ষমতা, বা অনেকে হয়েছে আজ বদ্ধ উন্মাদ। নারীদের ওপর ধর্ষণ নির্যাতনের ফলে সেই কসাইখানাতেই জন্মেছে অনেক পিতৃ পরিচয়হীন শিশু। তারা কি আর পারবে তাদের জীবনদশায় স্বাভাবিক জীবনে ফিরতে? আন্ডারগ্রাউন্ড এসব বন্দিশালাগুলোতে কোনো জানালা নেই। বন্দীরা সেখানে সূর্যের আলো দেখা ছাড়াই বছরের পর বছর, দশকের পর দশক অতিবাহিত করেছে। বিদ্রোহীরা সিরিয়ায় বাশার আল আসাদের কারাগারগুলো শনাক্ত করতে পারলেও সবাইকে এখনও মুক্ত করতে পারেনি। একটি মানবাধিকার সংস্থার হিসাব অনুসারে বাশারের কারাগারে প্রায় 1,37,000 বন্দী ছিল। এদের মধ্যে অনেককে মুক্ত করা সম্ভব হলেও এখনও অসংখ্য মানুষ সিরিয়ার গোপন কারাগারে বন্দী। সাবেক সৈন্য ও কারাগার রক্ষীদের থেকে গোপন দরজার পাসওয়ার্ড চেয়ে বন্দীদের মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সিরিয়ার মানবাধিকার সংস্থা হোয়াইট হেলমেটস বাশার আল আসাদের গোপন কারাগারের খোঁজ দিতে উৎসাহিত করার জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। এটি এখনও স্পষ্ট নয় কারা কারাগারে রয়ে গেছে, তবে বিদ্রোহীরা এখন পর্যন্ত হাজার হাজার নারী, বৃদ্ধ এবং মধ্যবয়সী পুরুষকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে অনেকেই জীবনের অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন। এমনকি বিদ্রোহীরা ছোট ছোট শিশুদেরও খুঁজে পেয়েছে এসব কারাগারে।